আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের কণ্ঠর নজর ধৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর স্বামী পেয়ে তার মন অঞ্চলিত হয়। খুঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ঝটপট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে। সেই কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তার ছিল স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয় তো আমার লাশটাকে। আবির তের্জিপূর্ণ কণ্ঠে চিৎকার করল। একটা থাপড় মারব তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রোধ আঁকিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবির নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভুরু কুচকে ভেজা কণ্ঠে পড়ল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করল। মেঘ, আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরে সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সেই পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুই পা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানফির জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকে তানফির, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিট হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতেই মেঘ আতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না। কিন্তু আবিরের অগ্নিয়গ্রী লাফার ন্যায় লাল বর্ণের দুই চোখে চোখ পড়তেই ভয়ে আর কিছু বলল না। শরবতে গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির ধীরে হস্তে মেঘের দুই চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কান্নাকাটি করলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নাই, পরে বাসায় গিয়ে আবার কান্না করিস। মেঘ আকুল কণ্ঠে বলল। আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো। তোর চোখের পানি দেখলে কলিজাটা আমার ফেটে যায়। আবির এক পলক মেঘের দিকে তাকে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞাসা করল, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত আর রিনবি একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানবীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতরে ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দেবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলে তুই? তোর গেস্টদের সঙ্গে দেখা করতে। ফোন ধরে বলা যাইতো না তোর যন্ত্রণায় কি বিয়েটা করতে পারবো না? আবির মলিন হেসে বলল। সরি। রাকিব এবার গলা স্বর নিচু করে জিজ্ঞাসা করল, কি হয়েছে আবির? আরে কিচ্ছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখি মেঘ পা নামে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়েল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মোছো, আমি আসিফ ভাইয়ার একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল। টাওয়েল, শার্ট কিছু লাগবে না আমার। আইরিন ভুরুকুচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আছো, আবার মাথাও মুছছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল। তারপর কি, নিউমোনিয়ার আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল। বাজে কথা বলো কেন? নাও মাথা মোছো। আবির ভারী কণ্ঠে বলল। মরে গেলে মাথামুচি কি করব? নিয়ে যে টাওয়েলটা। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়েল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন, একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল। আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের
ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দুই হাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি। এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল। মাপ যা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। আপনি ঠিক রুমেই এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল। বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যে জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়েল সরে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীরও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছে না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পরপর আবির মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটি শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশ হয়ে যাব। মেঘ এবার অগ্নির দৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরে মুখ চেপে ধরে কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল। 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুটোকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল। তাহলে রিয়া আপু কি করবে? কি আর করবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমার তো আর কোনো উপায় রাখছো না। আবির গম্ভীর কণ্ঠে বলল। মুখটা বন্ধ করে যা, আমরা আসছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যেই শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরে ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল। আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল। তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল। পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল। খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখেই জিজ্ঞাসা করলো। মন ভালো হয়েছে তোমার? হুম। এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল। আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল, আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো। কি করেছে? মেঘ মেকি স্বরে বলল। তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ফুপি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুপি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নেবে না। তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেননি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমেদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল। হ্যাঁ বউ, বলো। কি করছো? এখন খাবো, খেয়ে বের হবো। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন। যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, যখন তখন অঘটন ঘটে যায় বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মিলতে পারছে না, খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজুড়িতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ মিম আইরিন সবাই একই রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করে মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গায়, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়ার থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগলো। অমনি মেঘ লাফিয়ে উঠেছে। তারপর মনে পড়লো রাকিব ভাইয়া 2-3টা কাজিন রাতে এই রুমেই শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুমের পর একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম। আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে।
যত এগিয়ে যাচ্ছে প্রচলিত কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে দুই একজনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপির উড়তে মাথায় রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আশিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আশিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো, মেঘ, তুমি এইখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কান্দু মিনির দম বন্ধ হয়ে আসছে। হৃস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আটকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল। কি হয়েছে ওনার? আবির চোখ মুজে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞাসা করল, আবির ভাইয়ের কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা, যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠেছে। মনের আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলো ছিটে ফোটাও নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতরে ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করি আবিরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তানভীর গাড়ি চালাচ্ছে। আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজেও কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে সাওয়া নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলল, আম্মু, এক কাপ চা করে দিতে পারবে? এক্ষুনি নিয়ে আসি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল। জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসা করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আপু ধীর কণ্ঠে বলা কথাতেই মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ওটা জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটি আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোকলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারলো না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠতেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোরাজুরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরে পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজ জীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতে ইশারায় মেঘকে ডাকছে। মেঘ
সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে চড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাই হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল। ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই ডাবে, আবির ভাইকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরে ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুই গালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল। আবির ভাইকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মসুর দিয়ে উঠছে, দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে জিজ্ঞাসা করল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল। ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসলো। আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হচ্ছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছে। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু নিয়ে দিয়ে তৈরি যা শেয়ার করবে না, তা পেটে বোমা মারলেও বলবে না। তুমি সাবধানে থাকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গুটকালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টা স্বরে বলল, আহ, আসছে আমার সেলিব্রিটি গো, তোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহসা বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করেছ, বলো করনি? রিয়া ভেংচি কেটে বলল, হ্যাঁ করছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও। আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাই কখন আসেন? অনেকক্ষণ। তোর ছুটছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাই আসেনি? হারে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা না কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্ট দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ের জন্য এই তো পাগল, তারপরও ভাইয়া কিছু বললে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে। সেবেলায় মেঘকে ছুটতে দেখে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাস নেই শুনলাম, কেন? খেতে পাইনি? না। আবির কপট দুষ্টুমির স্বরে বলল, পেটের 3 ভাগ যদি জেদ, রাগ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানি থাকে, তাহলে আর খিদে কেন লাগবে? মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই কেন খাসনি? আপনি আসছিলেন তাই না? কল দিয়ে বলেছিলে একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো। ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছু দিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সব কিছুতেই সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় হবে কি আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি।
অনেকটা পথ গিয়ে দুজনই রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ দুই একটা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে জিজ্ঞাসা করলো, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব। আবির উদাস ভঙ্গিতে বলল। গাড়িটা আজই কিনেছি। কেমন হয়েছে? মেঘের ভাবশীলহীন জবাব। আপনার সাথে ফাজলামও মানায় না। আবির ভুরু গুটিয়ে বলল, আমি পাজলামি কেন করতে যাব? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল। গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বলো। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল। গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শোধালো। আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল। আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল। আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল। আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহ নেই। ইট পাথরের শক্ত দেওয়ালের মতোই খানবাড়ির প্রতিটি মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই দুইটা গাড়ি কিনেছেন। ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন। অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাই এর প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছি বলেই রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছু বুঝতেই পারেনি, তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন আসছি? এমন সময় মেহনাজ আর তাবিব এগিয়ে আসছে। ওদের দেখেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনাজ আর তাবিব এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে। মেঘ আর ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখ ধরে মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো আর মনেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনেই এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকেই দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব বলে যা। একটা সময় পর পরিবার থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে প্লিজ রাগ করে থাকিস না। মেঘ রাগে ফোঁস করে বলল, ওটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিনাজ তামিম কান্নে ধরে সরি বলছে। মেঘ তবু মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সঙ্গে এমন হয়ে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওখানে কারো দায় ছিল না। প্লিজ বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না, প্লিজ।
আমি পারবো না, আমি ভুল করেছি, আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি, আমি একাই থাকবো। আবিরের ঠান্ডা কণ্ঠে বলল। মানবি না আমার কথা? মেঘ এবার থামলো, চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল। আপনি ওদের সাথে মিশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল। জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সঙ্গে আগের মতোই চলাফেরা কর। তুই আমার কথা মানবি না বল? মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল। আমি ওদের সাথে কথা বললে যদি আপনি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল। সরি মেঘ, আমাদের করা দুষ্টমিতে এত বড় বাস খাবো ভাবতেই পারিনি, প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল। আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছে আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল। আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাও দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ার কাছে কত বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নিবে? মিনাজ গলা খাকারি দিয়ে বলল। আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল, একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল। বন্যা, মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধুই না, ডিপার্টমেন্টে পরিচয়, হয়তো 4 থেকে 5 বছর একসঙ্গে পড়ব, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে পছন্দ অপছন্দ সব কিছু বন্যা সবচেয়ে বেশি জানে, অথচ আমরা বন্যার কথা না শুনি নিজেরা মায়া দেখে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল। সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল। সেই ঘটনার পর আমি বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যিই আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল। এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল আর এখনও আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল। হ্যাঁ, এই জন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। মেঘ, তুই চাইলেই তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবে। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল। বন্যাকে তানভীর ভাইয়ার সঙ্গে বিয়ে দিয়ে দিলেই বন্যা তোর ভাবি হয়ে যাবে, তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাআল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল। জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল। সত্যিই তো, আমি এটা কোনোদিনও ভাবিনি। কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল। আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল। আমি যা চাই তাই পাই, তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠিল। তোর আজগুবি ইচ্ছে পূরণ হওয়া নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাধিয়া বলে উঠল। পূরণ হবার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল। না, বন্যা কাউকে পছন্দ করে না আর করবেও না, করলে শুধু আমার ভাইকেই করবে। এরই মধ্যে মিনহাজ বলল। মেঘ, তুই এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যা নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, রাগে চোখ মুখে আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল। তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেই দিন তো খুব করে বলছিলি কার কত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে। আমি দেখব, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ার এক ধমকেই তো স্তব্ধ হয়ে গেছিলি। মিনহাজ ঢোক গেলে উষ্ণ স্বরে বলল। ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাধিয়া জিজ্ঞাসা করল। কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল। ভাব কম নিয়ে বল। মিনহাজ কপাল চুলকে বিড়বিড় করে বলল। সেদিন আবির ভাইয়ার কাছে একটা
কিছু ছিল, সেটা বুঝতে পেরে আমি ভয়ে চুপ করে গেছিলাম। মেঘ ভুরু কুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যা মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহল। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিহিনাজ ঢোক গেলে ধীর কণ্ঠে বলল। রিবল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। চুপ কর মিনহাস, আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে একটা বাজে কথা বলে আমি তোকে শেষ করে ফেলবো। মিহিনাজ ভুরু গুটিয়ে ভাবশীলহীন জবাব দিল। আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া মেঘ শোন, আবির ভাইকে গুন্ডা বলছি না, আমি শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইয়াকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, এটা স্বীকার কর। মিনাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কি না জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার এই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞাসা করল। কেন? মিহিনাজ ফের বলল। মেঘের সামনে আবির খুব ফর্মাল অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথা হাওয়া হয়ে গিয়েছিল। হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনাজ সশব্দে হেসে বলল। ওনাকে হাসপাতালে যে আনছিস এই কথাটা তাকে জিজ্ঞাসা করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে, সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনাজের বলা কথা সত্যি? মেঘ নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করে বলল, আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোণ ফেরে যে তোদের দুটোর সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহ ভালো জানেন। একজন 3 দিন বন্দি। মিনাজ তামিমকে গুতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, আই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল। মায়ের কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা উৎকৃষ্টই ছিল, মনে রাখার মতো। মিষ্টি ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘা আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব, ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়, চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালেও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনেও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বর্ণাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি, আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না, আমি এত কিছু শুনতে চাই না। তুই আমার ভাবি মানেই ভাবি, এ বিষয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতেই নিজের ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করেছে। মেঘের এমন পাগলামিতেই বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগেই আবিরের মুখে ভালোবাসে শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে
ভাবতেছে। মেঘকে যে যা বলে যদি ওর সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটাই নেই হইচই শুরু করে। এতদিন যা কিছু নেই হই হুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালই তেমন আগ্রহ ছিল না। মেঘকে কড়া শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকতো। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায় যেত না, কথা বলা তো দূরের বিষয়। বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার, তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাইরে তানভীর দুই একটা কথা জিজ্ঞাসা করলেও বুক কেঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে, কোনো কিছুই ভালো না লাগলে মুখের উপর না বলতে দুইবার ভাবে না, কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথাই হয়তো মিনাসদের সাথে কথা বলছি ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যা স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভুরু কুচকে তাকিয়ে আছে। মেঘকে কীভাবে থামাবে সেই সব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনা ছুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি ডাকবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো। মিনাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ, ভাবিটাকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনাজ মুখে হাসি রেখেই বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নাই। আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন, আর বন্যা ভাবি প্লিজ আপনিও আমাদেরকে মাফ করে দিবেন। বন্যার আগে ফুসতে ফুসতে বলল, আমাকে একদম ভাবি ডাকবি না, মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করেছিস। তামিম মৃদু হেসে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোক না কেন, ঘুরে ফিরে আমাদেরই ভাবি হবি, তাই তোরা দুজনে আমাদেরই ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকি স্বরে বন্যাকে ডাকল, ভাবি, ওই ভাবি। বন্যা অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে উঠে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী। একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে, নাক মুখ দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগে ফুসছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাকলামোগুলোকে সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগী স্বরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবার টানা একদম উচিত না। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজন দুইটা কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করলো, আমার ভাইকে অপছন্দ করে একমাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢোক গেলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা একবার থাম। সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভুরু কুচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখে মুখে ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদুরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তপ্ত নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি, তুমি কি রাগ করেছো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উষ্ণ কণ্ঠে বলল, না, রাগ করিনি। মিনা জিজ্ঞাসা করলো, তো কি হয়েছে ভাবি?
মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসলো। এইভাবে বাইরে কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিন স্বরে বলল, মানুষ নিরন্তর সুখে নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউ বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল। কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠে খাত নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওইরকমভাবে জোর করে একদম উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল। কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবার যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনই আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলির প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। এমনকি যেই তানভীর ভাইয়া আমার ছোট থেকে করা শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞাসা করলো, তোর পরিবারের কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না, সব কিছু অসহ্য লাগতো। কিন্তু হঠাৎ সব কিছু কেমন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়ার ড্রয়িং রুমের ফ্লোরে বসে 2 হাত মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিছুদিন পর পরীক্ষা হতো যে ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো, আমিও কৌতূহল হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজ থেকে ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়ার মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গিয়েছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুরা বলা প্রতিটা কথাই সত্য ছিল। তারপর থেকে ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারিনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় ইররেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কে বিশাল ফাটল ধরেছে। বড় আব্বুও তেমন কথা বলতো না, শরীর সুস্থ হলে ভাইয়ার মন তখন অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না, আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইয়াও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সে সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টাও করিনি। বন্যা ভুরু কুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করলো, মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছরে। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে মোটামুটি পরিচিত আর ছেলে এলাকার স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে গিয়েছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা বড় আব্বু
আর আব্বু সহ্য করতে পারিনি, সেই থেকে আমাদের বাসায় মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল। তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল। এখন ভাইয়ার একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কি অবস্থা, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল। সরি বর্ণা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছুই না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যে মায়ায় নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যের দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণের চেষ্টা করা থাকবে না। আমার ভাই ছন্ন ছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো। বনু, বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল। সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনাজ বলে উঠল। আপনারা যান, আমি এক্ষুনি রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখলো। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিমা আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্ত স্বরে জিজ্ঞাসা করলো। কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল। চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল। এতক্ষণ যাবৎ এইখানে বসে আছিস, খাসনি কিছু? মেঘ তড়িৎ জবাব। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসাবে মেঘের ওদের ট্রিট দেওয়া উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল। আমি আগামীকাল তো ওদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানভীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনো ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখে আবির কপাল গুটকালো। তানভীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানভীরও জানে না। আবির শীতল কণ্ঠে বলল। কেউ কিছু বলেছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করলো। আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুজনে নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসায় মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিল। নতুন গাড়ি থেকে আবিরকে নামতে দেখি ওখানে থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন। কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিতে এসছে। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন। গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারোর? আমি কিনেছি। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। বাড়িতে 3টা গাড়ি থাকার সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানেই নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। ছোট্ট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নীরব কণ্ঠে বলল। চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা আমি রেখে দিয়েছি, আর আমি আমার টাকায় গাড়িটা কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে। আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল। সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন। নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল। হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ, আম্মু, বড় আম্মু, কাকিয়া, বিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটি দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনও, যেখানে আব্বু আর বড় আব্বু
টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করল। অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল আবির। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবিরের ভাই তোলপাড় চালাচ্ছে। স্বয়ং স্বপনে শুধু আবির ভাইয়ের সত্তাকে উপলব্ধি করে। পরের দিন ভার্সিটি যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্যই বাইরে অপেক্ষা করছিল। মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি? আগে ক্লাস শেষ করি, পরে পড়বো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছনের দিক থেকে মিনাজ আর তামিমরা চেঁচিয়ে উঠল। হাই ভাবিরা। আশেপাশে কয়েকজন জিজ্ঞাসা করল। তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোর হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছস? প্রেমিকা হওয়া বদলে ভাবি হওয়ার ফিলিংসটা জোশ। আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গাড়ি গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যার আগে কটমাট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস করে বের হতেই বন্যা বলল, জানিস আপুর সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম কিন্তু তুই রাগে কলই ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না, রাগ করিনি, আসলে আমারই ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি? মিনাচেরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছে। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কে ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনে একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দেবে, বন্যা বলছে দেবে। হঠাৎ মিনাজ আর তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনে ট্রিট খেতে পারবো, তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানভীরকে বলা হয়নি। বন্যা বারবার বলেছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি মেঘ। এই অবস্থায় বন্যা আর তানভীরকে একসাথে দেখলে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞাসা করল, মেয়ে, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করেই খুব ধীর সুস্থে ফিস ফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে পড়ল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্ধুর সময় আছে, ভেবে দেখো। আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানভীর ভাইয়াও কিন্তু তেমনই কেয়ার করবে। যতই হোক, দুজনের গায়ের রক্ত তো একই। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছু বলল না। মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষাই করছেন। আবির বাসায় ফেরায় 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখেই আবির শোয়ার থেকে উঠে বসলো। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ফিরে আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কাকামণি, কি হয়েছে? আগে চল। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন, তুই যা করেছিস তা কি বুঝে শুনে করেছিস? আবির কপাল গুটিয়ে শুধালেন, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটা তোর, তারপরে তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসশিলায় নেমেছিস, এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামুনি মেঘের কথা কিভাবে জানতে পারল? আবির আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেঘের স্বরে বললেন, এখন তো বুঝেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি তো দিব্যি বেঁচে আছি, আর ভালোও আছি। আবির নীরব কণ্ঠে বলল, আমি তোমার মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারাটা জীবন কাটতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আমি আর পারছি না। তবুও মনের কোণে কি নাড়ু চলছে।
মনে হচ্ছে হয়তো সব কিছু আমি ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল। যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত স্বরে বললেন। তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল। কখনো প্রয়োজন হলে প্লিজ পাশে থেকো। ইকবাল খান শক্ত কণ্ঠে বলেন। ইনশাআল্লাহ, আমি সবসময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতি সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎই প্রশ্ন করল। আচ্ছা কাকামণি, আমি যে মেয়েকে পছন্দ করি এটা তুমি কি করে জানো? ইকবাল খান শান্ত স্বরে বললেন। আমি আরও 6 মাস আগে থেকে তোদের খেয়াল করেছি। প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেছে। এরই মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানফির, আবির সবাইকেই ট্রিট দিয়েছে। আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে না খেয়ে তানফির বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপে কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবে মাত্র চোখ বন্ধ করে এমন সময় কাকিয়া নাম্বার থেকে কল আসছে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল। হ্যাঁ কাকিয়া, বলো। ভাইয়া, আমি মিম। মিমির গলা কাঁপছে, ফিস ফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচু বুঝে গেছেন। তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আকস্মিক মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে, গলা শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যেই চোখের শিরা উপশিরা রক্তভূ বর্ণ ধারণ করেছে। বক্ষ স্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আঁকড়ে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফুটাতে আবির নিজের সাথে একের পর এক নির্গৃহ বিগ্রহ করেই চলেছে। তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। মেঘ কোথায়? আমরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস টেনে নিজেকে নিরুদ্বোধ করার চেষ্টা করলো। তৎপর নিরট কণ্ঠে বলল। ওকে বলে সাজুগুজু করতে হবে না। আর দেখিস ওই দিনের মতো যেন কান্নাকাটি না করে। আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল। আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে। আবির অমাধ্যম কণ্ঠে বলল। বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমাকে কোনোভাবে টেক্সট করে জানাবি, ওকে? মিম শীতল কণ্ঠে বলল। আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবিরের ভেতরটা রাগে আর দুশ্চিন্তায় ফেরে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাহায্যগুজু করলেই আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টির সামনে একের পর এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের উপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটাই আবিরের বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানফিরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব, রাসেল কারোর সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলেছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটাও পানি নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারো দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলায় আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেকে বকেও ছিল। তাই আজও মেঘের মনে আতঙ্কের রেশমাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙুর খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন। মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা কখন জানি চলে আসেন, তখন তোর আব্বুর রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? সহ্য হবে না কেন? তুই রেডি হোসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত স্বরে বললেন। তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই,
সময়ের কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচুর কথোপকথনের ছেলে আর তার বাবার নাম শুনে আম্মুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে তারপর উপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছেন। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, অথচ মোজাম্মেল খান কিছুই বুঝতে চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টোপাল্টা কিছু করে ফেলবে, এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সবসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুর দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিয়া খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সব কিছু রেডি করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিয়া খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলে গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে, এই জন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন। সেই লোকের নাম্বারে প্রথমবারই কল রিসিভ হলো। মোজাম্মেল খান তপ্ত স্বরে জিজ্ঞাসা করলেন,